শিহরণে এবার শার্লক হোমস, স্যার আর্থার কোনান ডয়েলের অনবদ্য সৃষ্টি শার্লক হোমস ডক্টর ওয়াটসন জুটি নিয়ে এবার আমাদের শিহরণ শার্লক হোমস সিরিজ। শার্লক হোমসের চরিত্রের শঙ্খ ও ডক্টর ওয়াটসনের চরিত্রের সুদীপ্তর সাথে শুরু হচ্ছে আমাদের শিহরণ শার্লক হোমস সিরিজ। আজকের গল্প 5 অরেঞ্জ পিপস। শার্লক হোমসের অর্ধমীমাংসিত গল্পগুলির মধ্যে 5 অরেঞ্জ পিপস অন্যতম। শার্লক হোমসের চরিত্রের শঙ্খ, ডক্টর ওয়াটসনের চরিত্রে সুদীপ্ত, জন ওপেন্সের চরিত্রে শঙ্খ ও অন্যান্য কয়েকটি পার্শ্ব চরিত্র সুদীপ্ত। শুরু হচ্ছে 5 অরেঞ্জ পিপস। রহস্যমীমাংসার অসাধারণ সহজাত ক্ষমতার অধিকারী শার্লক হোমস চুলচেরা যুক্তি ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণী ক্ষমতা প্রয়োগ করে অত্যন্ত দুরূহ জটিল মামলা অতি অল্প সময়ের মধ্যেই কেমন জলের মতো সহজ আর সরল করে আনতে পারে। তার প্রত্যক্ষ সাক্ষী অবশ্য আমি নিজেই, কিন্তু তথাপি বিগত 1880 থেকে 1890 সালের মধ্যে যেসব রহস্য সমাধানের দায়িত্ব সে নিয়েছে তার মধ্যে কয়েকটিতে তার ক্ষমতা ব্যর্থ হয়েছে। কেসগুলি অমীমাংসিতই থেকে গেছে শেষ পর্যন্ত, আবার কতকগুলি মামলার সমাধান ঘটেছে আংশিকভাবে। শেষোক্ত পর্যায়ের কেসগুলির মধ্যে একটি খুবই চমকপ্রদ। আজও পর্যন্ত ঘটনাচক্রের রহস্য পুরোপুরি স্পষ্ট হয়নি, আর ভবিষ্যতে হবে বলেও মনে হয় না। সেটা 1887 সালের ঘটনা। সেপ্টেম্বর মাসের শেষের দিক। বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব চলেছে সকাল থেকে। বউ বাপের বাড়ি, সুতরাং কয়েকদিনের জন্য বেকার স্ট্রিটে এসে আস্তানা নিতে হয়েছে। চুল্লির ধারে বসে আছি দুজনে। আমি একটা বই পড়বার চেষ্টা করছি। এমন সময় দরজার ঘণ্টা বাজিয়ে ঘরে এসে ঢুকলো বছর 22-এর এক যুবক। গুরুতর সমস্যায় না পড়লে এমন ঘোর দুর্যোগের দিনে কেউ বেকার স্ট্রিটে পা দেয় না। হোমস আর আমার মধ্যে একবার দৃষ্টি বিনিময় হলো। আসুন বলেই হোমস আগন্তুককে আসন দেখিয়ে দিল। রুচিসম্মত পোশাকের বেশ ফিটফাট যুবক, চোখ উদ্বিগ্ন, মুখ ফ্যাকাশে, দুশ্চিন্তার ছাপ মুখে স্পষ্ট। ভেজা ছাতা আর জলঝরা বর্ষাতি আংটায় ঝুলিয়ে রেখে যুবক বসল। মুখে সলজ্জ হাসি টেনে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই হোমস বলে উঠল, দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন দেখছি। আগে ঠিকই ধরেছেন, হডসন থেকে আসছি। মেজর প্রেন্ডেগাস্টের মুখে আপনার উচ্ছ্বসিত প্রশংসা শুনে ছুটে এসেছি। উনি বললেন আপনি কখনো হার মানেন না। এবার হোমস হেসে বলল, কিছুটা অতিরঞ্জন হয়ে গেছে। এ পর্যন্ত মোট 4 বার হেরেছি। 3 বার পুরুষের কাছে আর একবার একটি মহিলার কাছে। জিতেছেন অনেক বেশি বার, আমার কেসেও নিশ্চয়ই জয়ী হবেন এই বিশ্বাস নিয়ে এসছি। অদ্ভুত এক রহস্যের মধ্যে পড়েছি। আমাদের পরিবারে এমন ঘটনা ঘটবে কখনো ভাবতে পারিনি। নড়ে চড়ে বসে হোমস বলল, খুবই কৌতূহলোদ্দীপক মনে হচ্ছে। তা শোনা যাক আপনার কাহিনী। চেয়ার টেনে নিয়ে আগুনের সামনে বসলো যুবকটি। তারপর বলতে আরম্ভ করলো, আমার নাম জন ওপেন্স। আমার বাবারা 2 ভাই। জোসেফ আমার বাবা, আর কাকার নাম এলিয়াস। যে মামলা নিয়ে এসেছি তার জের চলছে বাবা কাকার আমল থেকে। কভেন্ট্রিতে বাবার সাইকেলের টায়ারের ব্যবসা ছিল। ভালো পয়সা রোজগার করেছেন এই কারবারে। পরেই মোটা টাকায় কারবার বেচে দিয়ে অবসর জীবনযাপন করছিলেন। কাকা আমেরিকায় সৈন্য বিভাগে ছিলেন, কর্নেল হয়েছিলেন।
যুদ্ধ শেষ হলে ফ্লোরিডায় কিছুকাল বসবাস করার পরে 70 সাল নাগাদ ফিরে আসেন হর্সামের সাসেক্সে। জমি জমা কিনে বসবাস শুরু করেন। আমেরিকায় থাকাকালীন টাকা করেছিলেন, কিন্তু প্রচণ্ড নিগ্র বিদ্বেষের জন্য সেখানে থাকতে পারেননি। নিগ্রোদের ভোটাধিকার তিনি সমর্থন করতেন না। খুবই বদমেজাজি মানুষ, কারোর সঙ্গে মেলামেশাও করতেন না, এমনকি এমনকি বাবার সঙ্গেও দেখা করতে আসতেন না। মদ তামাকের নেশা ছিল রীতিমতো, সেই নিয়েই ঘরের কোণে পড়ে থাকতেন। কদাচিৎ কখনো বাড়ির পাশের মাঠে বেড়াতে যেতেন। তবে আমাকে খুবই স্নেহ করতেন কাকা। ইংল্যান্ডে আসার কয়েক বছর পরে বাবাকে বলে আমাকে কাছে নিয়ে রেখেছিলেন। আমি ব্যবসাপত্র দেখতাম, বাইরের লোকের সঙ্গে কথাবার্তাও আমাকেই বলতে হতো। বছর 16 বয়সের মধ্যেই রীতিমতো কর্তা ব্যক্তি বনে গিয়েছিলাম আমি। আমার হাতেই সব চাবি টাবি থাকতো, সর্বত্র ছিল অবাধ গতি। কেবল চিলে কোঠার চাবি কাকা রেখে দিয়েছিলেন। চাবির ফোকরে উঁকি দিয়েও দেখেছিলাম ঘরে স্তূপীকৃত তোরঙ্গ আর কাগজপত্রের নাই। 1883 সালের মার্চ মাসের এক সকালে কাকার সঙ্গে বসে আছি, এমন সময় একটা চিঠি এলো কাকার নামে। ভারতবর্ষ থেকে লেখা চিঠি, পন্ডিচেরি পোস্ট অফিসের ছাপ ছিল তাতে। খামের মুখ ছিঁড়তেই ভেতর থেকে 5টা শুকনো কমলা বিচি পড়লো টেবিলের উপরে, ব্যাস, আর কিছু নেই। ব্যাপারটা রসিকতা বলে মনে হলো আমার, কিন্তু কিন্তু কাকার মুখ মুহূর্তে ছায়ের মতো বিবর্ণ হয়ে গেল। আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, সর্বনাশ! কে কে কে? আর রক্ষে নেই, এবারে পাপের সাজা পেতেই হবে। মৃত্যু মৃত্যু এগিয়ে আসছে। কাকা কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। আমি আমি খামটা তুলে নিয়ে দেখলাম খামের মুখের কাছে লাল কালির কে অক্ষরটা 3 বার লেখা। কাকার অবস্থা দেখে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কমলা বিচি আর অক্ষরের মধ্যে এমন কি রয়েছে যার জন্য কাকা এমনভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন বুঝতে পারছিলাম না। ব্যাপারটা জানবার জন্য ওপরে যাচ্ছিলাম, দেখলাম কাকা ওপর থেকে নেমে আসছেন। হাতে জং ধরা পুরনো চাবি আর একটা পেতলের বাক্স। চিলেকোঠা খুলেছিলাম, বুঝতে পারলাম। আমাকে দেখেই বললেন, এবারে আমি টেক্কা দেবো ওদের, তুমি উকিল ফোর্টকে ডেকে পাঠাও। উকিল এলে কাকার ঘরে আমারও ডাক পড়ল। দেখলাম চুল্লির ঝাঁঝরির উপরে অনেক কাগজ পোড়া ছাই আছে। সেই পেতলের বাক্সটা ডালা খোলা অবস্থায় পাশে পড়ে আছে। কে অক্ষরটা ডালার উপরে 3 বার খোদাই করা। খামের উপরে লেখাটা দেখেই কাকা কিন্তু মৃত্যু ভয়ে শিউরে উঠেছিলেন। কাকা লেখাপড়া করে সমস্ত সম্পত্তি বাবার নামে দিয়ে দিলেন। বললেন, পরে সব তুমিই পাবে, তবে যদি বোঝো শান্তিতে ভোগ করতে পারছো না, তখন সবচেয়ে বড় শত্রু যে, তাকে দিয়ে দিও। সাক্ষী হিসেবে সই দিলাম বটে, কিন্তু একটা অজ্ঞাত ভয় সেদিন থেকে মনের কোনায় বাসা বাঁধল। কাকার মধ্যেও অদ্ভুত পরিবর্তন ঘটল। নেশা করা বেড়ে গেল, কেমন খিটখিটে হয়ে গেলেন। অল্পেতেই চেঁচামেচি করতে আরম্ভ করতেন। বলতেন, কারোর ভয়ে কাবু হবার পাত্র তিনি নন, কারোকে পরোয়া করেন না। দারুণ শীতেও কাকা খেপে যেতেন। বুঝতে পারতাম অপরিসীম ভয়ে ক্রমশই কাবু হয়ে পড়েছে। একদিন রাতে এইরকম চেঁচামেচি করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর ফিরলেন না। বাগানের ডোবাটায় মাত্র 2 ফুট জলের মধ্যে মুখ গুজে পড়ে আছেন দেখা গেল। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। জুরিরা সব শুনে রায় দিলেন ব্যাপারটা আত্মহত্যা। আমি কিন্তু এই রায় মেনে নিতে পারলাম না, আমার সন্দেহ রয়ে গেল। কাকার মৃত্যুর পর উইল অনুসারে কাকার সম্পত্তি আর ব্যাংকের 14,000 পাউন্ড বাবা পেলেন। কথার মাঝপথে হোমস জিজ্ঞেস করলো, এমন অদ্ভুত কাহিনী আগে কখনো শুনিনি। আচ্ছা, চিঠিটা কবে এসেছিল মনে আছে? তার কতদিন পরেই মৃত্যু বা আত্মহত্যার ঘটনাটা ঘটেছিল? চিঠি এসেছিল 1883 সালের মার্চের 10 তারিখ। কাকা মারা গেছেন 2রা মে রাত্রে, ঠিক 7 সপ্তাহ পরে। এরপর আমি আর বাবা চিলে কোষাটা তন্ন তন্ন করে খুঁজলাম।
ডালা খোলা পেতলের বাক্সটা পাওয়া গেল, 3টে কেক খোদাই করা তাতে। তার নিচে লেখা পত্র, স্মারকলিপি, নিবন্ধ, রসিদ ইত্যাদি। কিন্তু কোনো কাগজই বাক্সে নেই। কাকা হয়তো সবই পুড়িয়ে ফেলেছিলেন, ঘরে তেমন কিছু পাওয়া গেল। এর পরের ঘটনাটা ঘটল 1885 সালে। বাবার সাথে ব্রেকফাস্ট খেতে বসেছি, এমন সময় একটা খাম এলো বাবার নামে। চিঠি খুলেই বাবা হতভম্ব। সেই 5টা কমলা বিচি, খামের উপরে সেই 3টে কে অক্ষর। তার নিচে লেখা রয়েছে, সূর্য ঘড়ির ওপরে কাগজগুলো রাখবে। বাবার সারা মুখে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগলো। বললেন, সূর্য ঘড়ি বাগানে একটা আছে বটে, কিন্তু কাগজপত্র তো কিছু নেই। বাবা পরে সামলে উঠলেন, খুব একটা আমল দিলেন না চিঠিটাকে। চিঠিটা এসেছিল ডান্ডি থেকে। আমি পুলিশে খবর দিতে চাইলে বাবা বললেন, সব ছেলে খেলা ব্যাপার, পুলিশকে ডেকে লোক হাসাবার দরকার নেই। কিন্তু আমি যেন কেমন একটা অমঙ্গলের আভাস পেতে লাগলাম। সেদিন থেকে সতর্ক দৃষ্টি রাখলাম বাবার উপর। চিঠি পাওয়ার 3 দিন পরে বাবা তার ছেলেবেলার বন্ধু মেজর ফেবার্ডির সঙ্গে দেখা করতে গেলেন। দ্বিতীয় দিনে মেজরের বাড়িতেই বাবা মারা যান। শিকারে গিয়ে খাদ থেকে পড়ে মৃত্যুটা ঘটে। জুরিরা বললেন দুর্ঘটনা, কিন্তু আমার মন বারবার বলতে লাগলো বাবা খুন হয়েছেন। কিন্তু কারা কিসের জন্য আমাদের ঘিরে এমন ষড়যন্ত্র পাকিয়ে চলেছে বুঝতে পারলাম না। বাবার মৃত্যুর পর অভিশপ্ত সম্পত্তি আমার হাতে এলো। বাবার রহস্যজনক মৃত্যুর পর 1 বছর 8 মাস কোনো উপদ্রব ছিল না। কমলা বিচির আতঙ্ক ফিকে হয়ে এলো। নিশ্চিন্তে রয়েছি। কিন্তু কাল সকালে আমিও পেলাম সেই খাম। এই দেখুন। যুবক জন ওপেন্স পকেট থেকে একটা খাম বার করে তার ভেতর থেকে 5টা শুকনো কমলা বিচি তেলোতে নিয়ে দেখালো আর বলল, লন্ডনের পূর্ব অঞ্চলের ডাকঘরের ছাপ রয়েছে খামের ভেতরে। ভেতরে 3টে কে আর লেখা, কাগজপত্র সূর্য ঘড়ির ওপরে যেন থাকে। হোমস সাগ্রহে জিজ্ঞেস করলো, চিঠি পেয়ে কি করলেন? কি করতে পারি বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেবল বুঝতে পারছি এবারে এবারে আমার পালা। এবার হোমস উত্তেজিতভাবে বলে উঠল, এইভাবে চুপ করে থাকা আপনার উচিত হয়নি। যদি বাঁচতে চান গা ঝাড়া দিয়ে উঠুন। পুলিশের কাছে গিয়েছিলাম, তারা ব্যাপারটাকে কারুর ঠাট্টা বলে উড়িয়ে দিল। বোকার দল, ওরা ওরকমই বলে। তবে একজন পুলিশ দিয়েছে বাড়ি পাহারার জন্য। হোমস এবারে রীতিমতো রেগে বলল, চিঠি পাওয়ার পর দুটো দিন বেকার কাটালেন, সঙ্গে সঙ্গে এলেন না কেন? আরে আরে সমন যে একেবারে ঘাড়ের উপর। আচ্ছা, ব্যাপারটা আন্দাজ করার মতন কোনো সূত্র টুত্র দিতে পারেন? জন পকেট থেকে একটা নীল কাগজের টুকরো টেবিলে রাখলো, বলল, কাগজপত্র পোড়াবার সময় এই টুকরোটা হাওয়ায় উড়ে মেঝের কোণে পড়েছিল বোধহয়। ছাইয়ের মধ্যে এইরকম লালচে কাগজের আরো আধপোড়া টুকরো চোখে পড়েছিল। কাগজটার উপরে হুমড়ি খেয়ে পড়লাম দুজনে। মনে হলো খাতার পাতা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। উপরের দিকে লেখা 1869 আর তার তলায় চৌঠা। হাডসনের মত একই আছে, এসেছিল 7ই। ম্যাকাউলি, প্যারামোর আর জন সোয়েনকে বিচি পাঠানো হলো। 9ই ম্যাকাউলি সাফ। 10ই জন সোয়েন সাফ। 13ই প্যারামোরকে দেখে এলাম, ঠিক আছে। হেয়ালি ভরা কাগজটা ফিরিয়ে দিল হোমস। বলল, শুনুন, যা বলছি তাই করুন, নষ্ট করবার মতন সময় নেই। এক্ষুনি বাড়ি গিয়ে একটা কাগজে লিখবেন, সব কাগজপত্র কাকা পুড়িয়ে ফেলেছেন, কেবল এইটি পাওয়া গেছে। লেখা কাগজটার সঙ্গে নীল চেক কাগজটা পেতলের বাক্সে ভরে সূর্য ঘড়ির উপরে রেখে আসবেন। এই মুহূর্তে করার আর কিছু দেখছি না। আগে নিজে বাঁচুন, পরে বাপ কাকা মৃত্যুর অশনি মাথা ঘামাবেন। আপনার মাথার উপরে বিপদের খাড়া ঝুলছে। আর দেরি করবেন না। কি করে ফিরবেন? ট্রেনে। রাস্তায় যদিও লোক থাকবে, তবু ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। সঙ্গে হাতিয়ার কিছু আছে? আছে। চমৎকার। 9টা এখনো বাজেনি, ট্রেন পেয়ে যাবেন।
কাল থেকে আপনার কাজ শুরু করব। রহস্যের চাবিকাঠি রয়েছে লন্ডনে, এখান থেকেই সব করব। ঠিক আছে, পরে এসে বাক্সর খবরটা আপনাকে জানিয়ে যাব। বিদায় নিয়ে চলে গেল জন ওপেন্স। আগুনের দিকে তাকিয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল হোমস। তারপর বলল, ওয়াটসন, সাইন অফ 4 মামলার কথা মনে আছে? এও তেমনই এক ভয়ঙ্কর কেস। আমি বললাম, কিন্তু ব্যাপারটা কিছুই যে মাথায় আসছে না আমার। ভায়া, যুক্তি শৃঙ্খল ভাঙলেই তলায় পৌঁছানো যায়। যুক্তিবিদ্যাটা সে কারণেই অত্যন্ত উঁচুদরের আর্ট বলে আমি মনে করি। আর দরকারি সব জিনিস মগজে রাখতে না পারলে এই আর্টে দক্ষ শিল্পী হওয়া যায় না। মার্কিন বিশ্বকোষের কে খণ্ডটা তাক থেকে নামাও। হ্যাঁ, এবার বসো, ঘটনাগুলো পর্যালোচনা করা যাক। জনের কাকা কর্নেল ওপেন্স আমেরিকায় ছিলেন, কিন্তু হঠাৎ করে চলে এলেন কেন? আবার এসে ইংল্যান্ডের পল্লী অঞ্চলে নির্জনে বসবাস শুরু করলেন। লোকজনের সঙ্গে মিশতেন না, বাড়ি ছেড়ে বেরোতেন না। কিন্তু কেন? নিশ্চয়ই কারোর ভয়ে। তাহলে ভয়টা কি ধরনের? চিঠিগুলো থেকে সেটা আজ করা যেতে পারে। এবারে পোস্ট অফিসগুলোর ছাপ মনে করবার চেষ্টা করব। প্রথম চিঠিটা পন্ডিচেরির, দ্বিতীয়টা ডান্ডি থেকে লেখা, আর তৃতীয়টা পূব লন্ডনের। কে অক্ষরটা থেকে কি আন্দাজ করছো তুমি? সবকটা জায়গায় জাহাজ ঘাটা, জাহাজে বসে চিঠিগুলো লেখা হয়েছে। এই তো বেরিয়ে গেল একটা সূত্র। এবারে আরও দেখো, পন্ডিচেরি থেকে হুমকি দেওয়ার পরে খুনটা করতে সময় লেগেছে 7 সপ্তাহ, কিন্তু ডান্ডি থেকে হুঁশিয়ারি আসার পর খুনটা হয়েছে 3 দিনের মাথায়। কি পরিষ্কার হয়েছে? তাহলে তুমি ঠিক কি বলতে চাইছো? মানে পত্র লেখকের আসতে সময় লেগেছে? তাই। চিঠিও এসেছে একই পথে। হুমকি যে দিয়েছে সে এসেছে পালতোলা জাহাজে, যা চিঠিবহা জাহাজের থেকে অনেক আসতে চলে। চিঠি এসেছে কলে চলা জাহাজে। এ কারণেই বুঝতে পারছি জনের জীবন বিপন্ন। শেষ চিঠিটা এসেছে পূব লন্ডন থেকে। না, সময় একেবারে নেই। সর্বনাশ! কিন্তু এত সমস্ত কিছুর কারণটা কিছু অনুমান করতে পেরেছো? সেই কাগজপত্র, হুঁশিয়ারি আর খুন, চিহ্ন প্রমাণ না রেখে পরপর এমন দুটো খুন কখনো একজনের পক্ষে সম্ভব নয়। দলটা রীতিমতো ভারী। এরা বুদ্ধিমান, ধনবান এবং একগুঁয়ে। পিতলের বাক্সের কাগজপত্রগুলো তারা ফিরে চায়, সে যার কাছেই থাকুক না কেন। আর 3টে কে অক্ষর কোনো মানুষের নামের আদ্যক্ষ নয়, নিশ্চিত একটা সংস্থার নাম। বলতে বলতে মার্কিন বিশ্বকোষের পাতা মিলে ধরল হোমস। বলল, এই দেখো, ক্লু ক্লুক্স ক্ল্যান। আগ্নেয়াস্ত্রের ট্রিগার টেপবার সময় একরকম ধাতব শব্দ হয়, তার সঙ্গে সঙ্গতি রেখেই এই নামের সৃষ্টি। ডাক সাইটে একটা সংস্থা, আমেরিকায় গৃহযুদ্ধের পর এই ভয়ঙ্কর সংস্থাটির পতন ঘটে। এদের উদ্দেশ্য ছিল যেসব নিগ্রো ভোটাধিকার চায় তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা। তারা যাকে খুন করতো বা দেশ থেকে তাড়াতে চাইতো, আগে হুমকি পাঠাতো, কখনো কমলা বিচি, তরমুজ বিচি বা ওক গাছের পাতার চিহ্ন পাঠিয়ে। যারা এসব হুমকির তোয়াক্কা করতো না তাদের সরাসরি সরিয়ে দেওয়া হতো পরপারে। অনেক চেষ্টা করেও এই ভয়ঙ্কর সংস্থাটিকে দমন করা যায়নি। তবে 1869 সালে সংস্থাটি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। তারপর থেকে মাঝে মাঝে এদের নাম শোনা গেছে। বিশ্বকোষ বন্ধ করে হোমস বলল, এবার মেলাতে থাকো। কর্নেল ওপেন্স আমেরিকা ছেড়ে চলে আসেন 1869 সালে, আর সংস্থাটি ভেঙেছে 1869 সালে। তাছাড়া জনের মুখে শোনা গেছে নিগ্রোদের ভোটাধিকার সমর্থন করতেন না বলে তিনি আমেরিকায় বসবাস করতে পারেননি। তাহলে কি পাওয়া যাচ্ছে? তিনি নিজেও এই সংস্থার মধ্যে ছিলেন এবং কোনো কারণে সংস্থার অনেকের নামধামের নথিপত্র নিয়ে ইংল্যান্ডে পালিয়ে এসেছিলেন। নিশ্চয়ই ওদেশের অনেক বিশিষ্ট ব্যক্তির নামধাম রয়েছে এই কাগজপত্রে। তারাই রীতিমতো আতঙ্কিত হয়ে কাগজপত্র উদ্ধারের চেষ্টায় উঠে পড়ে লেগেছে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম ওটাও কি সেই নামের একটা তালিকা? হ্যাঁ, ডায়েরির পাতা, খুন আর হুমকির একটা রেকর্ড। ওয়াটসন, আজকের মতো ক্ষমা দাও।
এবার একটু একটু বেহালাটা নিয়ে বসতে দাও। এই এই জঘন্য আবহাওয়া আর তার তার চাইতেও জঘন্য মানুষ জাতটাকে কিছুক্ষণ কিছুক্ষণ ভুলে থাকা যাবে। সকালে আকাশের মেঘ অনেকটা হালকা হয়েছে, সূর্যের ম্লান মুখ দেখা যাচ্ছে। প্রাতরাশের টেবিলেই হোমস ঘোষণা করল, ওয়াটসন, আজ থেকে হাত দিচ্ছি ওপেন্সের কেসটায়। লন্ডন শহর থেকে শুরু করা যাক। সদ্য আসা প্রভাতী কাগজটার পাতা উল্টাতেই নজরে পড়ল খবরটা। শিউরে উঠল সর্বশরীর। কাল রাতে ওয়াটারলু ব্রিজের ওপর থেকে একজন জলে পড়ে যায়। প্রহরারত কনস্টেবল শব্দ পেয়ে জলের ধারে ছুটে যায়, কিন্তু নদীতে লোক নামিয়েও মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে জল পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পকেটের একটা খাম থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম জন ওপেন্স, বাড়ি হরসামের কাছে। পুলিশ অনুমান করছে শেষ ট্রেন ধরবার জন্য ছুটতে গিয়ে অন্ধকারে পথ হারিয়ে নদীর পাড়ে চলে আসে। সেখানেই পা হড়কে জলে পড়ে যায়। মৃতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খবরটা শুনতে শুনতে হোমসের মুখের ভাব ক্রমশ কালো আর কঠিন হয়ে উঠল। ভেতরে প্রচণ্ড আলোড়ন চলছে বুঝতে পারলাম। চেয়ারে শান্ত হয়ে বসে থাকতে আর পারল না। উঠে অস্থিরভাবে পায়চারি শুরু করলো। ক্রমাগত হাত মুঠো করছে আর খুলছে। পায়চারি করতে করতেই বলতে লাগলো, সব কিছু জানবার পরও শেষ মুহূর্তে ওভাবে পথে ছেড়ে দেওয়া উচিত হয়নি। আমার কাছে বাঁচতে এসেছিল, কিন্তু আমি নিজে মৃত্যুর মুখে ঠেলে দিলাম তাকে। পিছনে লোক লেগেই ছিল, ব্রিজের উপর থেকে ভুলিয়ে নদীর ধারে নিয়ে গেছিল। কিন্তু কিন্তু ঠিক আছে ওয়াটসন, আমি ছাড়বো না এদের। চললাম। আমাকে কিছু জিজ্ঞাসা করবার অবকাশ না দিয়েই ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। সারাদিন ডাক্তারি নিয়ে কাটলো। হোমস ফিরে এলো রাত 10টায়। ক্ষুধায় অস্থির হয়ে শুকনো রুটি জলে ভিজিয়ে গিলতে লাগলো। বলল, ও খবর আছে হে, শয়তানগুলোকে কবজায় আনা গেছে। আমি এবার হুমকি পাঠাবো এদের, বদলা নেব রীতিমতো। খাওয়া শেষ করে একটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে কুয়া বার করলো। তারপর পরপর 5টা বিচি একটা খামে ভরলো। ভেতরের ভাঁজে লিখলো যে কা কে পাঠাচ্ছে শাহ। খামের মুখ এঁটে ওপরে লিখলো ক্যাপ্টেন জেমস কালাহন, লোন স্টার জাহাজ, সেভানা, জর্জিয়া। বলল, জাহাজ ঘাটায় নেমেই হাতে পাবে। ভয়ে উৎকণ্ঠায় শয়তানটা ওপেন্সদের মতোই আধমরা হয়ে পড়বে, দেখো। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কালাহন লোকটা কে? কোথায় পেলে ওই নাম? পালের গোদা, দল বল শুদ্ধ এবার জালে তুলব। বলতে বলতেই একতারা কাগজ দেখালো আমাকে, নাম আর তারিখের লম্বা তালিকা। দিনটা কেটেছে এর পিছনে ফাইল আর দলিল ঘেটে। 1883 সালের জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পন্ডিচেরিতে যেসব পালতোলা জাহাজ নোঙর ফেলেছিল তার একটার নাম ছিল লোন স্টার, যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রের নাম। 1885 সালের জানুয়ারিতে সেই জাহাজই নোঙর ফেলেছিল ডান্ডিতে। একরকম নিঃসন্দেহ হয়ে খোঁজ নিলাম লন্ডন বন্দরে। দেখলাম এখানেও উপস্থিত লোন স্টার। ছুটলাম জাহাজ খাটায়, কিন্তু গিয়ে শুনলাম সকালেই রওনা হয়েছে স্যাভানার দিকে, মানে কাজ শেষ করে দেশে ফিরছে। সাগ্রহে বললাম, তারপর? স্যাভানা টেলিগ্রাম পাঠালাম, যথারীতি পুলিশ ওঁত পেতে থাকবে। আমার চিঠি পৌঁছে যাবে কলের জাহাজে, ওদের পালতোলা জাহাজের অনেক আগেই পৌঁছে যাবে। খবর নিয়ে জেনেছি খালাসি সহ জাহাজের সব লোকজনের মধ্যে ক্যাপ্টেন কালাহাউন আর তার 2জন সহকারী কেবল আমেরিকান। কাল রাতে এই 3জন জাহাজে ছিল না। ওপেন্সকে খুনের অভিযোগে 3 মূর্তিকে ধরবার জন্য পুলিশ প্রস্তুত হয়েই থাকবে।
আমাদের আশা কিন্তু পূর্ণ হলো না। কুচক্রী কালাহাউন সাভানায় পৌঁছবার আগেই ওপরওয়ালার অমোঘ দণ্ড নেমে এলো তার জাহাজের ওপর। হোমসের পাঠানো 5টা কমলা বিচি কোনো দিনই আর তার হাতে পৌঁছল না। দুর্ধর্ষ সামুদ্রিক ঝড়ে অতল সমুদ্রে তলিয়ে গেছে লোন স্টার। উত্তাল ঢেউয়ের মাথায় লোন স্টার নাম লেখা বিধ্বস্ত একটা খোল ভেসেছিল কেবল। তাই থেকেই জানা গেল ঘটনাটা।